নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 25শে জানুয়ারি বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে খান ইউনিসে তীব্র যুদ্ধ করছে হামাস, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মিয়ানমারের রাখাইনের গুরুত্বপূর্ণ বন্দর সেনাদের কাছ থেকে কেড়ে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এবার আমূল সংস্কার আনতে হবে। প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ভারতে, তবে দিল্লি নয়, তিনি অন্য শহরে আছেন। হজ ব্যবস্থাপনাকে আরও নিখুঁত এবং আরামদায়ক করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সৌদি সরকার। হাজিদের সেবায় মজুদ 21,000 যাত্রীবাহী বাস। গভীর সমুদ্রে স্বচ্ছ রেলওয়ে টানেল বানাচ্ছে এবার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের বিষয়ে আইসিজের সিদ্ধান্ত আগামীকাল শুক্রবার। দ্য গার্ডিয়ানের খবর বলছে, জরিপে উঠে এসেছে যে 1/3 বেশি মার্কিনরা মনে করেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। বুধবার 24শে জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ফরেন পলিসি। বাংলায় জোট হবে না বলে মমতার বক্তব্যের পরেই দিদি অপরিহার্য বলে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কংগ্রেস। বেনজির কাণ্ড এবার কলকাতা হাইকোর্টে। ডিভিশন বেঞ্চের বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নজিরবিহীন নির্দেশ। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। গাজার খান ইউনিসে তীব্র যুদ্ধ করছে হামাস, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। গাজার খান ইউনিস শহরের পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র যুদ্ধ হচ্ছে হামাসের। ওই শহরে ইসরায়েলের হামলা থেকে রক্ষার জন্য নিজেরাই প্রতিরোধ দেওয়াল গড়ে তুলেছেন হামাস সদস্যরা। যুদ্ধ পর্যবেক্ষকরা বলছেন, 3টে ফ্রন্টে ইসরায়েলি সেনাদের মুখোমুখি অবস্থান নিয়েছে হামাস। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট রিপোর্ট করছে যে গাজা উপত্যকার উত্তর দিয়ে ফিলিস্তিনি এই যোদ্ধা গোষ্ঠীর বিরুদ্ধে আকাশপথে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। ওদিকে খান ইউনিসে নাসের হাসপাতালের চত্বরে স্টাফরা কবর খুঁড়ছেন, কারণ ওই হাসপাতালে কেউ প্রবেশ করতে বা বের হতে পারছেন না। সেখানে হামলায় বিপুল পরিমাণ মানুষ নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ পরিচালিত একটা প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েল বোমা হামলা করেছে, তাতে নিহত হয়েছেন কমপক্ষে 9 জন। মিয়ানমারের রাখাইন গুরুত্বপূর্ণ বন্দর সেনাদের কাছ থেকে কেড়ে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। কমপক্ষে 2 মাস তীব্র লড়াইয়ের পর বন্দর নগরী পাউকতোয়া পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তারা গত 24শে জানুয়ারি শেষের দিকে জানিয়েছে এই বন্দর নগরী তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এটা 20,000 মানুষের একটা শহর। পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের রাজধানী সিতওয়ের গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দরের খুবই কাছে এই শহর। এই খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর বিদ্রোহীদের দাপটে সেখানে এক পর্যায়ে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে গত নভেম্বরে পাউকতোয়া স্বল্প সময়ের জন্য দখল করে নেয় আরাকান আর্মি। তখন থেকেই এই বন্দর নগরীতে নিয়মিতভাবে স্থল হামলা এবং নৌবাহিনীর জাহাজ ব্যবহার করে বোমা হামলা চালিয়ে যাচ্ছিল সামরিক জান্তা। একই সঙ্গে হেলিকপ্টার ব্যবহার করে গুলিও করছিল জান্তা সরকার। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় জাতিসংঘ পুরোপুরি ব্যর্থ হয়েছে, এবারে আমূল সংস্কার আনতে হবে। তেহরান বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় এইসব আন্তর্জাতিক সংস্থা তাদের কার্যকারিতা হারিয়েছে। আঙ্কারা সফররত ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি তার তুর্কি সমকক্ষ রজব তাইয়েব এরদোগানের সঙ্গে 2 ঘণ্টা ব্যাপী বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান
জানিয়েছেন। তিনি বলেছেন, যারা মানবাধিকার রক্ষা করার দাবি করে এবং যাদেরকে গঠন করাই হয়েছিল বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য, তাদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে এবং তাদের আর কোনো কার্যকারিতা নেই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে এবং দেখিয়েছে যে তারা আর কার্যকরী নয়। তিনি বলেছেন, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলায় বিশ্বকে নতুন ব্যবস্থা গঠনের দিকে এগিয়ে যেতে হবে। প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এখন ভারতে, তবে দিল্লি শহরে নয়, অন্য শহরে তিনি। আগামীকাল 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে আজ বৃহস্পতিবার ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নয়াদিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে হাজির থাকার পাশাপাশি নয়াদিল্লি প্যারিস দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথমে রাজস্থানের জয়পুরে অবতরণ করেছেন ম্যাক্রো। সেখান থেকে তিনি যাবেন গোলাপ শহরের অন্যতম দ্রষ্টব্য অম্বর দুর্গ দেখতে। হেঁটেই দুর্গে ওঠার কথা তাঁর। এরপর ফরাসি প্রেসিডেন্টের গন্তব্য বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র যন্তর মন্তর, সেখানেই মোদির সঙ্গে সাক্ষাৎ হবে তাঁর। হবে রোড শো। প্রসঙ্গত, বিশ্বের অন্যতম প্রাচীন মান মন্দির যন্তর মন্তরের প্রতিষ্ঠাতা জয়পুরের রাজা সাওয়াই জয় সিং 1734 সালে তাঁর আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন হুগলির চন্দননগরের দুজন ফরাসি জেসুইটস পাদ্রী। হজ ব্যবস্থাপনাকে আরও নিখুঁত এবং আরামদায়ক করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসাবে হজযাত্রীদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করছে সরকার। এবছর পবিত্র হজ মরশুমে 21,000 উন্নত মানের বাস প্রস্তুত করার কথা জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। জানিয়েছে, আসন্ন মরশুমে 20 লক্ষ মানুষ পবিত্র হজে অংশ নেবেন আশা করা হচ্ছে। হজের সময় যাত্রীদের পরিবহনের কাজে 21,000 বাস প্রস্তুত রাখা হচ্ছে। সৌদি আরবের সিন্ডিকেট অব কার্সের মুখপাত্র রুবা আল গুসান জানিয়েছেন, আসন্ন হজ মরশুমে আগত হজযাত্রীদের পরিবহনের জন্য 65টা কোম্পানি থেকে এখনো পর্যন্ত 21,000 বাসের বরাদ্দ নিশ্চিত হয়েছে। এর আগে হজ এবং উমরা যাত্রীদের ভোগান্তি কমাতে জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা পর্যন্ত উড়ন্ত ট্যাক্সি চালুর ঘোষণা করা হয়েছে। বৈদ্যুতিক এইসব যানের মাধ্যমে মক্কার পবিত্র বাইতুল্লাহ শরীফ এবং এর আশপাশের হোটেলগুলোতে যাত্রী পরিবহন করা হবে। উল্লেখ্য যে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 9ই মে থেকে সৌদি আরবে হজযাত্রীদের আগমন শুরু হবে। গভীর সমুদ্রে স্বচ্ছ রেলওয়ে টানেল বানাচ্ছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। সাগর থেকে ভূমি পুনরুদ্ধারে মালদ্বীপের সবচেয়ে বড় প্রকল্পের নাম রাস মালে। রাজধানী মালের কাছে অবস্থিত এই ভূখণ্ডে একটা আবাসিক এলাকা গড়ে তোলা হবে। সেই রাস মালেকে রাজধানী মালের সঙ্গে সংযুক্ত করতে সমুদ্রের তলদেশ দিয়ে স্বচ্ছ রেলওয়ে টানেল নির্মাণ করতে যাচ্ছে দেশটার সরকার। রাজধানী মালের সিটি কাউন্সিলের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, এই রেলওয়ে টানেলটা এমনভাবে তৈরি করা হবে যাতে রাস মালে এবং মালের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা মালদ্বীপের সমুদ্রের তলদেশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। মোহাম্মদ মইজ্জু জানিয়েছেন, এই প্রকল্প মালদ্বীপের পর্যটন খাতকে আরও বিকশিত করবে। তিনি আরও জানিয়েছেন, সরকার প্রকল্পটা নিয়ে কাজ করে যাচ্ছে, এমনকি এই প্রকল্পের জন্য সম্ভাব্য ঠিকাদারদের প্রযুক্তিগত সক্ষমতাও যাচাই করে দেখা হচ্ছে। এদিকে মালদ্বীপে চীনের গবেষণা জাহাজের আগমনকে ঘিরে আঞ্চলিক রাজনীতি বেশ খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও মালদ্বীপ সরকার জানিয়েছে, চীনের গবেষণা জাহাজ সাং ইয়াং হং 03 মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রাবিরতি করলেও দেশটার জলসীমায় কোনো গবেষণা কার্যক্রম চালাবে না। মালদ্বীপের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতের সম্পর্কে অবনতি হয়েছে। এর মধ্যে দেশটাতে চীনের গোয়েন্দা জাহাজ যাওয়ার বিষয়টা নিয়ে ভারতে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের বিষয়ে আইসিজের সিদ্ধান্ত আগামীকাল শুক্রবার। গাজায় সামরিক তৎপরতাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কিনা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে সেই সিদ্ধান্ত দেবেন। আগামীকাল শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। দক্ষিণ আফ্রিকা সরকারের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটার পররাষ্ট্রমন্ত্রী নালেডি পান্ডর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে আগামীকাল উপস্থিত থাকবেন। দ্য গার্ডিয়ানের খবর বলছে, জরিপে উঠে এসেছে 1/3 বেশি মার্কিনীদের মনে হয় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।
আমেরিকা যুক্তরাষ্ট্রের 1/3 বেশি মানুষ বিশ্বাস করেন যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। গত বুধবার প্রকাশিত একটা জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপটা যৌথভাবে পরিচালনা করেছে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট এবং ইন্টারনেট ভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ইউগভ। জরিপে দেখা গিয়েছে প্রাপ্তবয়স্ক মার্কিনীদের 35% মনে করেন যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান আসলে গণহত্যা। তবে 36% ভিন্ন মত প্রকাশ করেছেন। তাদের মতে এটা গণহত্যা নয়। বাকি 29% নিশ্চিত করে কিছু বলেননি। 21 থেকে 23 জানুয়ারি পর্যন্ত জরিপটা পরিচালনা করা হয়েছে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার 24 জানুয়ারি প্রকাশিত একটা প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ফরেন পলিসি। বুধবার 24 জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ফরেন পলিসি। প্রতিবেদনের মতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিরিয়ায় ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে মার্কিন সেনারা। এমন পরিস্থিতিতে সেনা প্রত্যাহারের বিষয়টা বিবেচনা করছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়া থেকে মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে, যদিও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলায় জোট হবে না বলে মমতার বক্তব্যের পরেই দিদি অপরিহার্য বলে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কংগ্রেস। লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো জোট বা আসন রফা যে হচ্ছে না, গতকাল বুধবার তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 300 আসনে লড়ে বাকিগুলো মহাজোট ইন্ডিয়ার শরিক আঞ্চলিক দলগুলোর জন্য ছেড়ে দিক কংগ্রেস। তাঁর দেওয়া এই ফর্মুলা অগ্রাহ্য করায় তিনি যে প্রচণ্ড ক্ষুব্ধ, এদিনও তাও জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেছিলেন, আমি তো কংগ্রেসকে বলেছিলাম 300 আসনে লড়তে, বাকিটা সবাই মিলে লড়তাম, কিন্তু ওরা তা মানেনি। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সাপ বার্তা, তবে আমরা ইন্ডিয়া জোটে আছি, শুধু বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ক্ষুব্ধ মমতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমরা আঞ্চলিক দলগুলো ভোটের পরেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেব। মহাজোট ইন্ডিয়ার আসন রফা এবং বাছাই করা কয়েকজন নেতার আলটপকা মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতিমতো ক্ষুব্ধ তার গোপন থাকছে না। মঙ্গলবার দলের বীরভূম জেলার সাংগঠনিক বৈঠকেও তিনি সাফ জানিয়েছিলেন যে বাংলায় বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের সাহায্য তার প্রয়োজন নেই। ভারত জোড়ো ন্যায় যাত্রা পর্বে গুয়াহাটিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই ক্ষোভে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি। তার প্রমাণ মিলেছে এদিন, কারণ বাংলায় তৃণমূলের সঙ্গে আসন রফার ব্যাপারে রাহুল আশা প্রকাশের 24 ঘন্টার মধ্যে মমতা বার্তা দিয়েছেন একলা চলার, আর তাই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে কংগ্রেস। আজ বৃহস্পতিবারই ন্যায় যাত্রা নিয়ে বাংলায় ঢোকার কথা ছিল রাহুল গান্ধীর। তার আগে এআইসিসির মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, মমতাজি ছাড়া ইন্ডিয়া জোট কল্পনাই করা যায় না। জোটের অন্যতম স্তম্ভ তৃণমূল, আমাদের মধ্যে আসন রফার আলোচনা চলছে, আশা করি সব সমস্যা মিটে যাবে। বেনজির কাণ্ড হাইকোর্টে, ডিভিশন বেঞ্চের বিচারপতি সেনের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। কলকাতা হাইকোর্টে 2 বিচারপতির নজিরবিহীন সংঘাত ঘটেছে আজ বৃহস্পতিবার। যুযুধান 2 পক্ষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি বিচারপতি সেনের বিরুদ্ধে এজলাসে বসে রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনেছেন। ওই ঘটনার পর গোটা হাইকোর্ট জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আইনজীবী মহল এখন তাকিয়ে আছে এই ঘটনার জল কোথায় গড়ায় তা দেখার জন্য। ঘটনার সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন গত বুধবারেই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সেন। পরে বৃহস্পতিবার সকালে সিবিআই এর করা এফআইআর খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টার নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন, যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন যে কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না। রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ভর্তির অনিয়মের মামলায় সিবিআইকে তদন্ত করতে বলার পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন ওই ব্যাপারে রাজ্যের পুলিশের উপর আদালতের আস্থা নেই, সেই জন্যই তিনি দায়িত্ব দিচ্ছেন সিবিআইকে। পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে মৌখিক স্থগিতাদেশ দিলেও তিনি সিবিআই এফআইআর দায়েরের নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে সেই এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সেনের বেঞ্চ। এরপরেই মেডিকেল মামলাটা আবার ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই বিচারপতি সেনের উদ্দেশ্য নিয়ে শটান প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিংকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন।
সেখানে বিচারপতি সিংহকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন তাও এজলাসে বসেই বিস্তারিত বলে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার কথায় বিচারপতি সেন বলেছিলেন, প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত বিচারপতি অমৃতা সিংহের এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়ত প্রাথমিকের দুটো মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিংহকে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই জানিয়ে দেন তিনি ওই তথ্য জেনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের কাছ থেকেই। শুধু তাই নয়, ওই একই তথ্য বিচারপতি সিংহ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও। উল্লেখ্য, বিচারপতি সিংহের একক বেঞ্চে এই মুহূর্তে রয়েছে প্রাথমিকের অনেকগুলো মামলা। এর মধ্যেই কয়েকটা মামলায় বিচারপতি সিংহ কিছু নির্দেশ দিয়েছিলেন রাজ্যের